আদ্রিতা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরারের মুখপানে। যদিও গোটা মুখশ্রী দেখা যাচ্ছে না, মাস্ক দ্বারা ঢেকে রাখা শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। বড় কঠিন প্রশ্ন, উত্তর জানা নেই আদ্রিতার। এয়ারপোর্টের চেকিং এরিয়ার পাশে দাঁড়িয়ে আছে তারা। লম্বা ভিড় জমেছে, সকলের পেছনে ওরা। চেকিং করাবে বলে মনে হচ্ছে না, কেননা কেউ পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় কাগজ বের করছে না। আবরার এক হাত আদ্রিতার কোমর জড়িয়ে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আমান, আহাদ এবং ইভান আদ্রিতার পেছনে দাঁড়িয়ে, আর সিয়াম বসে পড়েছে ফ্লোরে। মূলত আবরারের কাজকর্মে অবাকের শেষ পর্যায়ে পৌঁছেই বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। দাঁড়িয়ে থাকতে একটু কষ্টই হচ্ছে, মাথা বনভন করে ঘুরছে যে। এই তো 11 ঘন্টা আগে তাদের ফ্লাইট ছিল, কিন্তু এয়ারপোর্টে পৌঁছেই জানতে পারে সকাল 7টার ফ্লাইটে নয়, বরং রাত 12টার ফ্লাইটে তারা সিঙ্গাপুর যাবে। এটা শুনে মেজাজ বিগড়ে যায় সিয়ামের। সে উচ্চস্বরে কিছু বলার প্রস্তুতি নিতেই আবরার সিয়ামের কাঁধে হাত রাখে এবং বলে, চল সিয়াম, তোর মাকে নিয়ে আসে। সিয়াম ছোট ছোট নয়নে আবরারকে দেখে। পেছন থেকে আমান বলে ওঠে, কেন ভাই, বউকে ছাড়া ভাল লাগছে না বুঝি? আবরার বোধহয় বিরক্ত হলো, চোখ মুখ কুঁচকে বলে। বউ কেমন শব্দ? আহাদ বলে। বউ একটা খাঁটি বাঙালি শব্দ। আবরার বিরক্ত হয় বোধ হয়, চোখ রাঙিয়ে আমানের দিকে তাকাতেই আমান বলে, তো কি সিয়ামের মতো আমরাও মা ডাকবো? অবভিয়াসলি, আদ্রিতা তোদের সবার মা। আমান, আহাদ, ইভান দু হাতে কান চেপে অসহায় স্বরে না বলে চিৎকার করে ওঠে। আবরার গম্ভীর স্বরে ধমক দেয়, স্টুপিড, বাদরের মতো চেঁচাচ্ছিস কেন? ব্যাস, সকলে ভদ্র বাচ্চার ন্যায় সোজা হয়ে দাঁড়ায়। এয়ারপোর্ট হতে 10-12 হাত দূরত্বে রয়েছে একটা শিশু পার্ক। সেটা আপাতত কুয়াশায় ঢেকে আছে, থাকারই কথা। সবে সকাল 7টা বাজে। শীতের মৌসুমে 7টা মানে ভোর সকাল। এখনও সূর্যমামা ওঠার সময় হয়নি বলেই কুয়াশারা নিজেদের আস্তানায় গুটি গেড়ে বসে আছে। সূর্য উঠলে আবার গাট্টি বোচকা নিয়ে পালাবে। ইভান শিশুদের ঘোড়ায় বসে কাঁদো কাঁদো স্বরে বলে, আদ্রিতা আমার ক্রাশ, ভাবি ডাকতে বলতো মেনে নিতাম, তাই বলে মা। আমারও তাল মেলায়। মা শব্দটা শুনেই কেমন বুকে আগুন জ্বলছে। সিয়াম খিলখিল করে হেসে ওঠে গান ধরে উচ্চ স্বরে, জলে আগুন বুকেতে, দে আগুন দে নিভায়া দে, টেরা বেড়া লাগাইয়া দিমু, সবকিছু শেষ কইরা ফেলাইয়া দিমু, মনের ওই আগুন তুই দে নিভাইয়া, ওই রূপের ঝলকেতে গেছি হারাইয়া। বলে শ্রুতি মধুর সিয়ামের কণ্ঠস্বর ঠিকঠাক চর্চা করলে ভালো সিঙ্গার হতে পারত। বন্ধুরা সবাই তার গানের গলায় প্রশংসা করে, তবে এই মুহূর্তে ডিজলের বিখ্যাত গানে তাল মেলাতে পারে না ওরা, বরং বিরক্ত হয়। সিয়াম ওদের থেকে সাড়া না পেয়ে গান বন্ধ করে এবং মুখ বাঁকায়। আহাদ বলে, আদ্রিতা আপুকে ডাকবো। ইভান বলে, হ্যাঁ, আমিও ভাবি রাখবো। আমান বলে, আমিও ডাকবো। কি সুন্দর দেখতে, আমার তো শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। ভাবছি আদ্রিতার সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোড করব। ক্যাপশনে লিখব, এরকম একটা সুন্দর মেয়ের সন্ধান চাই। সিয়াম হামি তুলে দুপা এগিয়ে আমানের পাশে গিয়ে দাঁড়ায়। এক হাত তুলে দেয় আমানের কাঁধে, আরেক হাতে আমানের সদ্য বেড়ে ওঠা ছোট দাড়ি টানতে টানতে বলে, ভাই, কয়দিন আগে তোর হাত ভাঙলো না? যেই গাড়িতে ধাক্কা খেয়ে হাত ভেঙেছিল সেই গাড়িখানা আবরার তাসনিমের। তোকে ইচ্ছে করে ধাক্কা মেরেছিল, কারণ তুই আদ্রিতার হাত ধরেছিলি। আজকে বোধহয় তোর চোখ দুটো গেল। আমান চমকে ওঠে, দুপা পিছিয়ে যায়, শুকনো ঢোক গিলে তাকায় আবরারের পানে। সে তাকিয়ে আছে আমানের চোখের পানে। ভয় কলিজা কেঁপে ওঠে আমানের। তাড়াহুড়ো করে বলে, মা, আদ্রিতা আমার মা, সে আমার আপন না, রক্তের মা। আবরার বাঁকা হাসে, আমানের ডান গালে ছোট ছোট দুটো চাপড় মেরে বলে। দ্যাটস লাইক এ গুড বয়। তারপর ওদের নিয়ে চলে যায় অহনার বাড়ির সামনে। সেখান থেকে ঘুরে ফিরে পুনরায় এয়ারপোর্টে এসে অপেক্ষা করে আদ্রিতার এখানে আসার জন্য। অবশেষে আদ্রিতা চলে আসে এবং তাকে কিডন্যাপ করে নেয় আবরার।
দ্বিতীয়বার প্লেনে উঠেছে আদ্রিতা। প্রথমবার এক্সাইটেড ছিল, কিন্তু দ্বিতীয়বারের বেলায় খানিকটা ভয় পাচ্ছে। মস্ত বড় সিঁড়ি ডিঙিয়ে প্লেনে উঠতে মুখখানা কাঁপছে। শক্ত করে চেপে ধরে আবরারের হাত। ভেবেছিল এবার বোধহয় ধমক খাবে, পাষাণ পুরুষ থমকে বলবে। তবে আদ্রিতার ভাবনা ভুল প্রমাণ করে আবরার নিজেই এক হাতে জড়িয়ে ধরে আদ্রিতাকে, আশ্বাস দিয়ে বলে, ভয় পেও না, আমি আছি। খুশিতে মনটা নেচে ওঠে আদ্রিতার। ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। তবে একটা ব্যাপার ভেবে অবাক লাগে, প্লেনে ওঠার তাড়া নেই কোনো মানুষের, শুধু তারাই উঠছে। একটু দূরে থাকা আরেকটা প্লেনে শত শত মানুষ উঠছে, ভিড় জমে আছে, কিন্তু তাদের প্লেনে কোনো ভিড় নেই। আশ্চর্য ব্যাপার। অতঃপর প্লেনে উঠে নিজেদের জন্য বরাদ্দকৃত আসনে বসে পড়ে। পাশে বসে আবরার। ওদের পেছনে বসেছে সিয়াম, আহাদ, আমান এবং ইভান। আর কেউ নেই, গোটা প্লেন ফাঁকা। আদ্রিতা অবাক হয়, ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, আবরার তাসনিম, প্লেন ফাঁকা কেন? আর মানুষ কোথায়? আবরার মুখের মাস্ক খুলতে খুলতে জবাব দেয়। সবাই মরে গেছে। আদ্রিতা ভিঞ্চি কাটে বিড়বিড় করে বলে, হাতির বাচ্চা গন্ডার ঠিকঠাক কথা বলতেও জানে না। আবরার শুনে ফেলে। মুহূর্তেই কোমর জড়িয়ে ধরে আদ্রিতা। একটারে নিজের কোলে বসিয়ে দেয় এবং কামিজের ফাঁকে হাত ঢুকিয়ে কাঁধে ঠোঁট রাখে। ফিসফিস করে বলে, কথা বলতে না পারলেও রোমান্স করতে পারি ঠিকঠাক। হাঁসফাঁস করে ওঠে আদ্রিতা। আবরারের কালো রঙের স্যুটখানা চেপে ধরে বিড়বিড় করে বলে, এটা পাবলিক প্লেস, প্লিজ ছেড়ে দিন, দেখবে সবাই। আবরার ভ্রু কুঁচকে বলে। হু কেয়ার্স। আদ্রিতার ইচ্ছে করে বেয়াদব লোকটার মাথায় একটা বাড়ি মারতে। দাঁতে দাঁত চেপে বলে, লজ্জা শরম আপনার না থাকতে পারে, আমার তো আছে, ছাড়ুন। আবরার ছাড়ে না, বরং কাঁধ হতে ঠোঁট নামিয়ে গলায় রাখে। বেশ শক্তপোক্ত একখানা কামড় দিয়ে পাশে বসিয়ে দেয়। আদ্রিতা চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে বসে আছে। কামড়ে দেয়া জায়গাটায় বেশ চলছে, তবুও কেউ শব্দ করছে না। মুখ খুলে আবরার নিজেই সামনে থাকা মনিটর টাইপের টিভিখানা চেপে মুভি সিলেক্ট করতে করতে বলে, আমাকে ছেড়ে ছেড়ে কথা চিন্তা করে পানিশমেন্টই ছিল এটা। চোখ খুলে আদ্রিতা ঘাড় বাঁকিয়ে তাকায় আবরারের পানে। আর যদি চলে যেতাম? খুঁজে বের করে লং টাইম কামড়ে দিতাম, কামড়ানোর জায়গাটা ভিন্ন হতো। রাগ বা বিরক্তি হওয়ার কথা ছিল, তবে আদ্রিতা হেসে ফেলে। এক হাতে মুখ চেপে মৃদু হাসে, মনে মনে বলে, আপনাকে ছেড়ে যেতে কি আমার ইচ্ছে করছিল? আবরার একখানা গান সিলেক্ট করে, যারা বেহেক্তা হে গানটা। সঙ্গে সঙ্গে সাদা রঙের লাইট নিভে যায়, জ্বলে ওঠে নীল রঙা লাইট। আবরার গানটা একটু টেনে মাঝখান হতে প্লে করে, ভলিউম একটু বাড়ায়। গানের তালে তালে আবরারও বোধহয় ঠোঁট নাড়াচ্ছে। পুনরায় আদ্রিতার পানে হাত বাড়ায়। এবার জোর করে নয়, বরং হাসকি স্বরে বলে, কাছে আসবে? আদ্রিতা আবরারের হাতের উপর হাত রাখে। সঙ্গে সঙ্গে আবারও নিজের কোলের উপরে আদ্রিতাকে বসিয়ে দেয় আবরার। এবার আর এক পাশ করে নয়, বরং আবরারের দুপাশে দুটো পা দিয়ে বেশ আরাম করে বসেছে। আবরার হাসে। আদ্রিতার টপস এর ফাঁকে হাত ঢোকাতে যায়, বাধা দেয়। আদ্রিতা বলে, সবসময় এইসব কেন? আজকে গল্প করি চলুন। আবরার বিরক্ত হলো বোধ হয়, কপাল কুঁচকে বলে, গল্প নেই আমার ডিকশনারিতে, আছে শুধু রোম্যান্স। 8 ঘন্টা জার্নি শেষে অবশেষে সিঙ্গাপুরের এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে। পূর্বের মতো এখনও আদ্রিতার হাতখানা শক্ত করে চেপে ধরে প্লেন থেকে নামে আবরার। এয়ারপোর্টের মধ্য দিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে আসে। টেকিংয়ের ঝামেলা নেই। সিয়াম এদিক ওদিক নজর ঘোরাতে ঘোরাতে হাঁটছে, যদি কোনো পরীর দেখা মিলে যায়। কিন্তু হায়, কোনো পরী তো দূর, একটা মেয়েকেও চোখে পড়ে না। চারিপাশে খালি ড্রেস পরিহিত পুলিশ। এখানে কয়েকটা মেয়ে পুলিশ দাঁড়িয়ে থাকতে কি এমন হতো? পরীর মতো মেয়েরা পুলিশের ড্রেস আপে থাকলেই এয়ারপোর্টের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যেত। কিন্তু সিঙ্গাপুরের সরকার সেটা বোঝে না। হয়তো নিরামিষ হবেন তিনি। আমান সিয়ামের কাঁধে হাত দিয়ে বলে, কি রে ভাই, মেয়ে দেখছিস? সিয়াম মুখ বাঁকিয়ে বলে, নো, সিয়াম কোনো মেয়ে ডিজার্ভ করে না। আহাত পাশ থেকে বলে ওঠে, রাইট, মেয়েদের ম্যানেজ করার অ্যাবিলিটি সিয়ামের নেই, তৃতীয় লিঙ্গ ডিজার্ভ করে সিয়াম। আমান আর ইভান হেসে ওঠে। সিয়াম কটমট নয়নে তাকায় আহাদের পানে, দাঁতে দাঁত চেপে বলে, শালা, আমি মেয়ে রিজার্ভ করি না, পরই রিজার্ভ করি। ইভান বলে, ভাই, তোরে কোনো মেয়েই পাত্তা দেয় না, পরি তাকাবে তোর পানে। রাগ করতে গিয়েও করতে পারে না সিয়াম। আসলেই তো তার পানে কোনো মেয়েই তাকায় না। পরি তাকাবে কেন? পরি তো আর ভূতে ধরে নাই।
দীর্ঘশ্বাস ফেলে সিয়াম অসহায় স্বরে বলে, ভাই ভাবতেছি ক্রিম আপার থেকে একটা ক্রিম নিব, সেটা মেখে একটু সুন্দর হব। আমান বলে ওঠে। ভাই আমি ভাবতেছি তোকে ক্রিম আপার সাথেই বিয়ে দিয়ে দেব, চলবে না? সিয়ামের চোখ দুটো চকচক করে ওঠে। আমানের হাত ধরে বলে, ক্রিম আপা করবে আমায় বিয়ে? করলেও করতে পারে। আদ্রিতা আবরারের হাত ধরে হাঁটছে ঠিকই, তবে তার মনোযোগ ছিল সিয়ামের কথাতে। মিটমিট করে হাসছে সে। হঠাৎ করে একটা টলির সাথে পা বেঁধে যায় আদ্রিতার। অসাবধানে হাঁটার ফলেই এমনটা হয়। একটুখানি ব্যথা পায় পায়ে। মৃদুস্বরে আহ বলে ওঠে। আবরার দাঁড়ায়, পাশ ফিরে টলির পানে তাকায়। টলিখানা মাঝারি বয়সের একটা মেয়ে ঠেলে নিয়ে যাচ্ছিল। সে অনবরত সরি শব্দটি আওড়াচ্ছে। সেই সরিতে আদ্রিতার মন গলেও আবরারের গলে না। সে ক্রোধের সাথে লাথি মারে টলিতে। দুটো লাগেজ এবং একটা হ্যান্ডব্যাগ সহ টলিখানা উল্টে যায়। চমকে ওঠে সকলেই। এখানেই শেষ নয়, উল্টে পড়া টলিটিকে আরও কয়েকবার পায়ের আঘাতে ভেঙে ফেলে। মেয়েটি ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। আদ্রিতা সিয়ামের পেছনে গিয়ে লুকায়। কিছু পুলিশ দৌড়ে আসে। আবরার তাসনিন এর বাহু ধরে জিজ্ঞেস করে। হোয়াট হ্যাপেন? আবরার জবাব দেয় না। ঝাড়ি মেরে পুলিশের হাত সরিয়ে দেয় নিজের কাঁধ হতে। তারপর ভয়ে সিটিয়ে যাওয়া মেয়েটির পানে তাকায় এবং বাংলা ভাষায় বলে, তোর জন্য আমার বউ ব্যথা পেল, খুন করে দিতে ইচ্ছে করছে তোকে। মেয়েটি হাউমাউ করে কেঁদে ওঠে। দু হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। সিয়াম গালে হাত দিয়ে দৃশ্যখানা দেখে এবং বিড়বিড় করে বলে, ওরে শালা, ঘরে তুই নিজে আয়রন মেশিন দিয়ে হাত পুড়ে দিস, আর বাইরে সামান্য গাছের সাথে গোতা লাগছে, গোটা দুনিয়া সকল গাছকে উপড়ে ফেলিস। ভাই তুই সাইকো না, তুই হলে গিরগিটি। তোর এই বিহেভিয়ার দেখে একখানা কবিতা মাথায় আসলো। দেখতে বড়ই ভোলা ভালা, মনটা বেশ নরম। নিজে মরলে আদর, আর অন্য কেউ তাকালেই মেজাজ গরম। গুরু তোমার তুলনা নেই, তুমিই বিশ্ব সেরা। আমার আব্বা বিখ্যাত প্রেমিক, সিয়াম তোর নেই কোনো প্যারা। পুলিশ আবরারকে বুঝিয়ে শুনিয়ে চলে যেতে বলে। চোখ দুটো বন্ধ করে জোরে জোরে শ্বাস টানে আবরার। অতপর মেজাজ একটু ঠান্ডা হলে চোখ খুলে পাশ ফিরে আদ্রিতার পানে তাকায়। সিয়ামের পেছনে লুকিয়ে আছে। আবরার বড় বড় পা ফেলে আদ্রিতার দিকে এগিয়ে যায়। গম্ভীর স্বরে জিজ্ঞেস করে। আর ইউ ওকে? আদ্রিতা চটজলদি বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ, একদম ওকে, কিছুই হয়নি আমার। পুনরায় আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে আবরার। লেটস গো। আবারও সকলেই হাঁটতে থাকে। ওই তো এয়ারপোর্টের বাইরে কালো রঙের দুইখানা ল্যাম্বরগিনি রাখা। গাড়ির পাশে দুজন গার্ড দাঁড়িয়ে আছে চাবি হাতে। আবরার প্রথম গাড়িটার সামনে গিয়ে দাঁড়ায়। গার্ডের থেকে চাবি নিয়ে তাকে ইউ ক্যান গো বলেই গাড়িতে বসে পড়ে। আদ্রিতা হাঁ করে দাঁড়িয়ে আছে। এত সুন্দর গাড়ি সে কখনোই দেখেনি। সিয়াম, আমান, আহাদ এবং ইভান অপর গাড়িতে বসে পড়েছে। বরাবরই আমান ড্রাইভিংয়ে সেরা, তাই সেই গাড়ি চালানোর প্রস্তুতি নিয়েছে। আদ্রিতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার বলে, হেই, দাঁড়িয়েছো কেন? এসো। আদ্রিতা শুকনো ঢোক গিলে গুটিসুটি পায়ে এগিয়ে আসে এবং গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। সাথে সাথে আবরার স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করে। 8 ঘন্টা প্লেন জার্নি করেছে ঘুমিয়ে ঘুমিয়ে। এখন আর ঘুম আসে না। আবার পাশে বসে থাকা বোরিং মানুষটার সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। যে কথা বলতে গেলে ঠোঁট কাটার মতো কিছু একটা বলে দেবে, আর আদ্রিতা লজ্জায় আধমরা হয়ে যাবে। তার থেকে বরং সিঙ্গাপুর দেশটাকে উপভোগ করা যাক। সিঙ্গাপুরের সবচেয়ে বিশালবহুল হোটেলগুলির মধ্যে মারিয়ানা বাই স্যান্ডস অন্যতম। এটি সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত এবং বিলাসী হোটেল হিসেবে পরিচিত। মারিয়ানা বাই স্যান্ডস হোটেলটি 54 তলা বিশিষ্ট এবং এটি 3টি পৃথক ভবনের সমন্বয়ে তৈরি, যার উপর একটি বিশাল সাঁতার পুল, ইনফিনিটি পুল রয়েছে। এটি সিঙ্গাপুরের আকাশপথে একদম শীর্ষে থাকা বিলাসী হোটেলগুলির মধ্যে অন্যতম। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পরে হোটেলের সামনে গাড়ি থামে। আদ্রিতা নামার প্রস্তুতি নেয়। সিট বেল্ট খুলে ফেলে। তখনই আবরার বলে ওঠে, আদ্রিতা, উইল ইউ ম্যারি মি? চমকায় আদ্রিতা। পাশ ফিরে আবরারের মুখপানে তাকায়। বড়ই ক্লান্ত লাগছে লোকটাকে। বিলাই আঁখি পলক টকটকে লাল হয়ে আছে। শুকনো ঢোক গিলে আদ্রিতা মাথা নিচু করে কিছু বলতে যায়, আর তার আগেই আবরার কোমর জড়িয়ে ধরে। তার কাঁধে মুখ গুজে ফিসফিস করে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। জানো প্লেনে কত কষ্টে কন্ট্রোল করেছে? আমি চাচ্ছি আজকে এক্ষুনি তোমাকে দ্বিতীয়বার বিয়ে করতে। আদ্রিতা আবরারকে নিজের থেকে সরানোর চেষ্টা করে না, বরং চুলের ভাঁজে হাত ঢুকিয়ে বলে,
আমি আসিফ। বাকিটা শেষ করার আগেই আবরার ছেড়ে দেয় আদ্রিতাকে, তাতে দাঁত চেপে বলে। আই ফাক ইউ ইডিয়েট। তারপর পকেট হাতড়ে ফোন বের করে গাড়ির ব্যাক সিট হতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নেয় এবং তা থেকে সিম কার্ড বের করে ফোনে সেট করে নেয়। পরপরই কল করে কোনো এক নাম্বারে। বি ক্যান্সেল, সবাইকে বিদায় করো, বাসর হবে কনফার্ম, সব কিছু সেট আপ করো কুইক। বলেই কল কাটে। আদ্রিতা হাবলার মতো তাকিয়ে থাকে। কি হয়ে গেল সে তো আবেগী হয়ে বলতে যাচ্ছিল। আমি আসিফকে বিয়ে করতে চাইতাম, ভালোও বাসতাম, কিন্তু আপনি আসার পর আমার স্বপ্ন বদলে গেছে। আসিফ নামটাই আর মনে পড়ে না আমার। হতাশ আদ্রিতা মনে মনে নিজেকে এক দফা বকাঝকা করে পাশে তাকাতেই দেখতে পায় সাদা রঙের রুমখানায় লাল, হলুদ এবং গোলাপি রঙের গোলাপের ছোঁয়া। দরজার সামনে তরতাজা গোলাপ দিয়ে বাঁধানো বিশাল আকারের সাইনবোর্ড টাঙানো, তার মাঝে লেখা আবরার আদ্রিতা। সিয়াম বড়ই বুদ্ধিমান, লাভস কেমিস্ট্রি ভালোই বোঝে, বা কাপলদের কিভাবে ওয়েলকাম করতে হয় ভালোই জানা আছে তার। তবুও তার জীবনে কখনো ভালোবাসা আসলো না, কাপল হওয়ার সুযোগ পেল না। কেন? বিড়বিড় করে কথাগুলো বলছে সিয়াম এবং আবরার এবং আদ্রিতার বাসরে খাট সাজাচ্ছে। গোটা কক্ষ সাজানো হলেও বাকি রয়ে গেছে খাটটা। মারিনা বাই স্যান্ডস হোটেলের বিশালতম তলার একদম কর্নারের রুমটা আবরার এবং আদ্রিতার জন্য বুক করা হয়েছে এবং তার পাশের রুমটা সিয়ামদের। সব বন্ধুরা মিলে এক কক্ষে রাত্রি যাপন করবে। আবরাদের কক্ষের বিশেষত হচ্ছে এই কক্ষের সঙ্গে যুক্ত সুইমিং পুল রয়েছে এবং বারান্দা হতে বিশাল বড় আকারের পাহাড় দেখা যায়। আমান, ইভান এবং আহাদ সুইমিং পুল গোলাপের পাপড়ি দিয়ে সাজাচ্ছে বলে ভুল হবে। বড় বড় অক্ষর লিখছে হ্যাপি ফুলসজ্জা। ইভান একটু দুষ্টুমি করে সুইমিং পুলের উপরে লিখেছে। কক্ষ সাজানোর দায়িত্ব সিয়াম একাই নিয়েছে। তার মতে সে একাই 100। সিয়াম মানেই গোটা বিশ্ব একাই জয় করে ফেলবে। আমরার আদ্রিতাকে নিয়ে টনির দেয়া লোকেশনে চলে গিয়েছে। আদ্রিতাকে রেখে যেতে চেয়েছিল, তবে সিয়াম জোর করে সঙ্গে দিয়েছে, কারণ ওরা বাসর সাজাবে। অবশ্য আবরার এবং আদ্রিতা এসব কিছু জানে না। টনির দেয়া লোকেশনটা খুব বেশি দূরে নয়। এই তো, এই হোটেলের নিচতলায় বিশাল বড় শপিং মল রয়েছে, তার পাশে কফি শপ। সেই কফি শপেই তাদের প্রাইভেট আলাপ হবে। কফি শপ থেকে শপিং মলটা স্পষ্ট দেখা যায়। বুদ্ধিমান আবরার আদ্রিতাকে শপিং মলের একটা দোকানে ঢুকিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, লাল দেখে একটা শাড়ি কিনো। তারপর দোকানের মালিককে বলে, শি ইজ মাই ওয়াইফ, দেখে রাখবেন। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। আদ্রিতা কিছু বলার সুযোগটাও পায় না, গাল ফুরিয়ে আবরারের চলে যাওয়ার পরে তাকিয়ে থাকে। গোটা কফি শপ বুক করেছে টনি। চারিপাশে তার গার্ডরা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সকলের পরনে কালো রঙের শার্ট এবং মাথায় কালো রুমাল বাঁধা, যেন পারফেক্ট গুন্ডা। আবরার চারিদিকে নজর ফিরিয়ে কফি শপটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। তারপর ঘাড় বাগিয়ে আদ্রিতার পানে তাকায়। বুদ্ধুটা এখনো একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। বিরক্ত হয় আবরার, কপাল কুঁচকে নজর ফিরিয়ে নিয়ে বড় বড় পা ফেলে কফি শপে ঢুকে পড়ে। গোলাপি রঙের সোফায় 2 হাত মেলে বসে আছে টনি। কালো রঙের জুতো পরা পাজোড়া সামনে থাকা টি টেবিলে রাখা। আবরার সোজা গিয়ে টনির সামনাসামনি দাঁড়ায়। আবরারকে দেখে টনি কুটিল হাসে, চোখে থাকা কালো রঙের সানগ্লাস খুলে বলে, আবরার, তাসনিন যে বসুন। আবরার বসে না, আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করে এবং পেয়েও যায়। টি টেবিলের পাশেই একটা চামচদানি রাখা রয়েছে, সেখানে ধারালো ছুরিও আছে। ছুরিখানা তুলে নেয় আবরার এবং চোখ বন্ধ করে ছুরি মারে। ডান পাশে মুহূর্তেই একজন গার্ড চিৎকার করে ওঠে, কেননা ছুরিটা তার চোখেই বিঁধেছে। গড়িয়ে পড়ে ফ্লোরে। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিজেকে বাঁচানোর জন্য কারো সাহায্য চাইতে থাকে। টনি ফরকায়, টি টেবিল হতে পা নামিয়ে ফেলে। হাতে থাকা সানগ্লাস কখনই হাত ফসকে পড়ে গিয়েছে ফ্লোরে। বডিগার্ডগুলো অবাক হয়েছে। কয়েকটা আহত গার্ডকে ধরে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। টনির গলা কাঁপছে, তিনি শুকনো ঢোক গিলে বলে, একা এসেছো আবরার, তাসনিন? আমি চাইলে তোমাকে মেরে পুঁতে ফেলতে পারি এই সিঙ্গাপুরের মাটিতে। আবরার বোধহয় মজা পেল। ঠোঁট বাঁকিয়ে টি টেবিলের উপরে পা রাখে টনির দিকে একটু ঝুঁকে বলে, আমাকে ছুঁয়ে দেখা। টনি জিভ দ্বারা ঠোঁট ভেজায়। ইতিমধ্যেই তার কানে খবর পৌঁছে গিয়েছে তার ছেলে মিসিং। কাজখানা যে আবরার তাসনিনের সেটা বেশ ভালোই জানে সে, তাই নত স্বরে বলে,
মারলে কেন তাকে? আমার বউয়ের পানে তাকিয়েছিল। যেই তাকাবে তারই চোখ তুলে ফেলবে। ইয়েস। কিন্তু কেন? তুমি আবরার তাসনিম। হাজারো মেয়ে তোমার জন্য পাগল। তাহলে একটা মেয়ের জন্য পাগলামির মানে কি? কি আছে তার মধ্যে? আহামরি সুন্দরীও না সে, তোমার উপযুক্ত নয়। আবরার তাদের দাঁত চেপে জবাব দেয়। ও একটা মেয়ের মাঝে আমি গোটা দুনিয়ার সৌন্দর্য দেখতে পাই। তারপরে যেই তাকাবে তাকে জ্যান্ত পুঁতে ফেলবো, সে আমার বাপ হোক বা বন্ধু। আর কিছু বলার সাহস পায় না টনি। অথচ আবরার তাসনিনকে ট্যাপে ফেলানোর কতই না ফোন দিয়ে এঁটেছিল। জাল দলিল বানিয়ে এসেছে আদ্রিতাকে কিডন্যাপ করে, সেই দলিলে সাইন নেবে আবরারের থেকে। তারপর সুইজারল্যান্ডের রাজা হবে সে। আদ্রিতার বাবা আরিফের সাথেও প্ল্যানিং সেরে ফেলেছে। অথচ আবরার তাসনিন এর মুখ দেখে প্যান্ট ভিজে যাচ্ছে টনির। প্ল্যানিং কি করে সাকসেসফুল করবে? টনির এই ভাবনার মাঝেই আবরার বলে ওঠে, সিঙ্গাপুর তুই আমি আনিস নে, আমি তোকে এনেছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোকে আর আরিফ চৌধুরীকে যদি কুকুরের মতো না পিটিয়েছে তো আমার নাম আবরার তাসনিম নয়। নিজ বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে কফি শপ থেকে বেরিয়ে আসে আবরার। টনি এবং তার গার্ডরা বড় বড় নয়নে দেখতে থাকে শুধু। সিঙ্গাপুরে কাজের অভাব রয়েছে। অনেক খুঁজে একটা হুজুর পাওয়া গিয়েছে, তাকেই তুলে এনেছে আমান, আহাদ, সিয়াম এবং ইভান। আবরার সবই নিজের অ্যাপার্টমেন্টে ঢুকেছে, এখনও ফ্রেশ হয়নি। আদ্রিতা কক্ষে ঢুকে বড় বড় নয়নে চারিপাশ ঘুরে ঘুরে দেখছে। তখনই ওরা ঢুকে পড়ে। হুজুরকে সোফায় বসে। আবরার ভ্রু বাঁকিয়ে তাকাতে সিয়াম বলে, অমন করে তাকাবি না, হুজুর এনেছি, চুপচাপ বিয়ে করবি। আদ্রিতা চমকায়। ওই তো ফ্লোরে পড়ে আছে লাল রঙের শাড়িখানা, যেটা একটু আগে কিনলো। পরার সময় দেবে কি? আবরার এলোমেলো পা ফেলে হুজুরের পাশে গিয়ে বসে। শার্টের 2 হাতা বোতাম খুলে সোফায় গা এলিয়ে দেয়। হুজুর বোধহয় একটু ভয় পেল, শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। সিয়াম একগাল হেসে বলে, হুজুর আপনি লিখতে থাকুন। আব্বা কাবিন কত লিখবে রে? 10 কোটি, 20 কোটি নাকি 30 বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে। 1 টাকাও না। সিয়াম ধপ করে বসে পড়ে। কাজী হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে বলে, এটা কি করে হয় বাবা? টাকা ছাড়া কাবিন? কি লিখবো আমি? আবরার আদ্রিতার পানে তাকিয়ে বলে, আমার কলিজে লিখুন ক্যাবিনের জায়গায়। সিয়াম মহা বিরক্ত। বিয়ের কার্যকর্ম শেষ হলেই সে বিরিয়ানি খেতে যাবে। ভাই ঘুরিয়ে পেঁচিয়ে ইতিহাস বলিস না, শর্টকাটে বল। তোর বিয়ে শেষ হলে বিরিয়ানি খাবো। কলিজাটা দিয়ে দিলাম আদ্রিতাকে। ও যদি কখনো বিচ্ছেদ চায় তো আমার কলিজায় কেটে নিয়ে যাবে, নয়তো বিচ্ছেদ পাবে না। এটা আমাদের বিয়ের কাবিন। হুজুর কাচুমাচু হয়ে বসে। তিনি বাংলাদেশি চৌধুরী গ্রুপের সঙ্গে পরিচিত এবং আবরার তাসনিম সম্পর্কেও বিশেষ ধারণা রয়েছে তার। বলা বাহুল্য, এই সিঙ্গাপুরের মাটিতে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পেরেছিলেন শুধুমাত্র আবরার তাসনিমের দাদার কারণে। তাই তো স্পষ্ট স্বরে কিছু বলতে পারছে না। হুজুরকে চুপ থাকতে দেখে সিয়াম বলে, কি হলো হুজুর, মটকা মেরে গেলেন কেন? লিখুন কাবিন, শুরু করুন বিয়ে। হুজুর কাবিনের খাতা খোলে, মৃদু হাত কাঁপছে। সিঙ্গাপুরে অহরহর বাঙালির বিয়ে দিয়েছে, কিন্তু কখনো ভয় করেনি। তবে আজকে নার্ভাস হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। ডান হাতে ধরে থাকা কলমখানা খাতার মধ্যে রাখে। মাথা তুলে তাকায় আবরার তাসনিনের পানে। কি সুন্দর মুখখানা, দেখলেই মনে হয় কোনো দেশের রাজপুত্র, কিন্তু মুখের ভাষা শুনলে মনে হয় বিখ্যাত কোনো মাফিয়া। হুজুর নিচু স্বরে বলে, বাবা, কাবিন নিয়ে ছেলেখেলা করা যায় না, টাকা লিখতে হয় কাবিনে। আবরার শার্টের বোতাম খুলতে থাকে। সিঙ্গাপুরের ওয়েদার নাতিশীতোষ্ণ, তার উপরেও রোমে এসি চলছে। তবুও কি আবরার ঘামছে? না হলে শার্টের বোতাম খুলবে কেন? ধবধবে ফর্সা বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর নির্লজ্জ আদ্রিতার নয়নজোড়া সেদিকেই যাচ্ছে বারংবার। আদ্রিতা যখন আবরারকে দেখায় ব্যস্ত, তখনই শুনতে পায়, সবাই যা করবে আমাকে তাই করতে হবে। ইউ নো হোয়াট, তাসনিন ইজ ডিফারেন্ট। সে নিজের রুলসে চলে। আদ্রিতা মুখ বাঁকায়, বিড়বিড় করে বলে, কথার কি ছিঁড়ি, যেন সে মহারাজা। হাতি কোথাকার, মুখে কোনো রসকস নেই, আস্ত একটা করলা। সে আসছে আমার বিয়ে করতে। ওরে আদ্রিতা, এই হাতিতে ওকে ধমক দিতে দিতে আর চুমু খেতে খেতে মেরে ফেলবে। হুজুর বলে, কাবিনের মূল্য পরিশোধ করে তবেই বউকে ছুতে হয়। আবরার স্পষ্ট স্বরে জবাব দেয়, আমি অলরেডি ওকে ছুঁয়ে ফেলেছি বহুবার। এখন আপনারা না থাকলে এখনো।
বাকিটা শেষ করার আগে সিয়াম বলে ওঠে, বুঝছি ভাই, বুঝছি। তুই মুখটা বন্ধ কর। লজ্জা শরমের মানেও তো জানিস না। আবরার ভ্রু বাঁকিয়ে তাকায় সিয়ামের পারে। আমান এগিয়ে গিয়ে কাবিনের খাতা দেখতে দেখতে বলে, কাবিন লিখুন 10 লাখ। বাদশাদে আবরার। হুম, 2 কোটি লিখুন। আর এটাও লিখুন, ও যদি কখনো বিচ্ছেদ চায় তাহলে সেদিন স্বেচ্ছায় খুন হতে হবে আমার হাতে, অ্যান্ড ওর লাশটা আমার বাড়িতে কবর দেওয়া হবে। আদ্রিতা ভয়ার্ত দৃষ্টিতে তাকায় আবরারের পানে, উচ্চ স্বরে বলে ওঠে, আমি বিয়ে করব না। উনি বিয়ে করছে নাকি আমার মার্ডার করার জন্য পায়তারা করছে কে জানে। হুজুর মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরে ফুলের মতো বিয়েটা কি সুন্দর দেখতে, কিভাবে এরকম গুন্ডার কবলে ফেসে গেল। মেয়েটিকে চুপ থাকতে দেখে হুজুর ভেবেছিল প্রেম করেছে আবরারের সঙ্গে, সুন্দর চেহারা দেখে ফেসে গিয়েছিল, কিন্তু এখন বিয়ে করব না বলাতে ফুল কনফার্ম হয়ে গেল। আবরার তাসনিম তুলে এনেছে ফুলটাকে এবং ভয় দেখিয়ে বিয়ে করতে চাচ্ছে। আবরার ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার মুখপানে। আদ্রিতা তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। লাল লাল ওই চোখে চোখ মিলিত হতে কলিজা কেঁপে ওঠে আদ্রিতার। কি আছে ওই নয়নে? কেন সারা গায়ে কাটা দিয়ে ওঠে যতবারই নয়নে নয়ন মিলিত হয়? কেন তলপেটে মোচড় দিয়ে ওঠে? কেন লোকটার ছোঁয়া পেতে দেহখানা মরিয়া হয়ে ওঠে এবং যখন ছুঁয়ে দেয় ছাড়া পাওয়ার জন্য ছটফট করে? এসব যে কি হচ্ছে তার সাথে সে জানে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা, মাথা নিচু করে ফেলে আবরার বলে, বিয়ে করবে না? জবাব দিতে পারে না আদ্রিতা, কিভাবে বলবে? গলা দিয়ে আওয়াজ বের হবে কখনোই না। আমান হুজুরকে তাড়া দিয়ে বলে, শুরু করুন। হুজুর করুণ নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখপানে। আরও একবার প্রতিবাদ করুক মেয়েটা, স্পষ্ট স্বরে বলুক। কিন্তু আদ্রিতাকে চুপ থাকতে দেখে আশাহত হয় উনি। হতাশার নিঃশ্বাস ফেলে বড় খাতায় লিখতে শুরু করে। সিয়াম আদ্রিতার পাশে দাঁড়িয়ে বলে, মা যাও, বাবার পাশে বসো গিয়ে। আদ্রিতার রাগী দৃষ্টিতে সিয়ামের পানে তাকিয়ে বলে, মা ডাকবেন না আমায়, আমি আদ্রিতা। আমান ভাই সিয়াম ভাইকে কিছু বলুন না। আমার ক্যাবলা মার্খা হাসি দিয়ে বলে। তুই আমারও মা। আহাদ এবং ইভান একসঙ্গে বলে ওঠে, তুমি আমাদেরও মা, আমরা তোমার সন্তান। তুমি আমাদের মা, আমরা তোমার সন্তান। বিরক্ত আদ্রিতা দাঁতে দাঁত চেপে আবরারের পাশে গিয়ে বসে। সেই মুহূর্তেই মিউ মিউ শব্দে দৌড়ে আসে অ্যানি। এই মুহূর্তে এখানে অ্যানিকে একদমই আশা করেনি আদ্রিতা। সে মমতাময়ী দৃষ্টিতে তাকিয়ে থাকে বাচ্চার পানে। অ্যানি এক দৌড়ে এসে আদ্রিতার কোল দখল করে নেয়। আদ্রিতা পরম যত্নে হাজারখানা চুমু এঁকে দেয় অ্যানির সারা শরীরে। সিয়াম বলে, আবরার, তাহলে তুই অ্যানিকে আনার জন্যই মিস্টার শেখরকে সুইজারল্যান্ড পাঠিয়েছিলি? জবাব নেই আবরারের। সে হুজুরের লেখা দেখতে ব্যস্ত। ভুলভাল লিখছে না তো আবার? হুজুরের লেখা শেষ হতেই খাতা এগিয়ে দেয় আবরারের দিকে, বলে, এখানে তোমার সাইন লাগবে। সঙ্গে সঙ্গে হুজুরের থেকে কলমখানা নিয়ে সাইন করে দেয় আবরার এবং খাতা আদ্রিতার দিকে এগিয়ে দেয়। আদ্রিতা সাইন করতে একটু সময় নেয়। সাইনের পর্ব শেষ হতেই ইসলামিক শরীয়ত মোতাবেক কালেমা পড়ে কবুল বলানো হয় দুজনকে। শেষ পর্যায়ে মোনাজাত ধরে বিয়ের পর্ব শেষ করা হয়। আবরার হুজুরকে এক বান্ডিল টাকা দেয়। কত টাকা হবে সেখানে? ওই 50,000-এর মতো। তারপর সিয়ামকে ইশারা করে হুজুরকে পৌঁছে দিয়ে আসার জন্য। বিরক্ত সিয়াম একখানা কবিতা আবৃত্তি করে। বিয়ে করবে আমার আব্বা, তারপর করবে বাসর, সব কাজ আমাকে দিয়ে করাবে, যেন আমি তার চাকর। ভাল লাগে না। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। পেছন পেছন যায় হুজুর। একবার পেছনে ফিরে আদ্রিতার পানে তাকাতেও ভোলে না। ওরা চোখের আড়াল হতেই আবরার উঠে দাঁড়ায় এবং আদ্রিতার হাত ধরে আমানের পানে তাকিয়ে বলে, তোদের জন্য কোন রুম বুক করেছিস? ওই তো পাশেরটা। আমি আরও ওই রুমে থাকবো, তোরা এখানে থাক। আমান, আহাদ এবং ইভান বড় বড় নয়নে তাকায় আবরারের মুখপানে আশ্চর্য স্বরে বলে। তোদের জন্য এই রুম সাজালাম। আবরার যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলে, ফুলের গন্ধে রোমান্স করতে অসুবিধা হবে, ফুল প্রাইভেসি চাই আমার, সো ডোন্ট ডিস্টার্ব। ব্যাস, আর কোনো কথা নয়, চলে যায়। আহাদ ফুল সাজানো খাটে শুয়ে পড়ে। কি কপাল রে ভাই আমাদের, বউ ছাড়া বাসর করবো। সিয়াম থাকলে এতক্ষণ একটা কবিতা আবৃত্তি করে ফেলতো। ইভান বলে, এই এই আমি ট্রাই করি সিয়ামের মতো। বাসর করে বর নেই, চলে গেছে অন্য রুমে। আমার চোখ মুখ কুঁচকে ফেলে। কবিতা সিয়ামকেই মানায়, তোকে মানাবে না শালা, চুপ থাক। সিয়ামদের রুমটা একদমই সাদামাটা, শুধু বড়সড় একটা বিছানা রয়েছে।
আবরার কক্ষে এসে আদ্রিতার হাত ছেড়ে দেয় এবং দরজা বন্ধ করে ফেলে। আদ্রিতা নিজের কোলে থাকা অ্যানিকে নামিয়ে দেয়। হয়তো অ্যানি আদ্রিতার পা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। তার ধারণা একটু দূরে গেলেই আবার মা হারিয়ে যাবে বা তাকে ছেড়ে দূরে চলে যাবে। আদ্রিতা আবরারের মুখপানে তাকায়, নিচু স্বরে বলে, এখানে কেন আসলাম? আবরারের সোজা সাপটা জবাব, রোমান্স করবো বলে। আমি জানি রোমান্স ছাড়া কি বোঝেন কি আপনি, হ্যাঁ? কিন্তু আমি বুঝিয়েছি ওই সুন্দর রুম ছেড়ে এইখানে কেন? জাস্ট ওয়েট অ্যান্ড সি। ভ্রু কুঁচকে ফেলে আদ্রিতা। এ আবার কি দেখাবে? আবরারের খাটের পাশে থাকা লাকেজ খুলে ল্যাপটপ বের করে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে শব্দ হয়ে ওঠে। চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে। আবরার খাবার পরিবেশন করছে। এখানকার বিখ্যাত রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে বিভিন্ন রকমের খাবার। অ্যানির জন্য স্পেশাল সিদ্ধ মাছও অর্ডার করা হয়েছে। আদ্রিতা কাটা বেছে খেতে দিয়েছে তাকে। লক্ষ্মী বাচ্চার ন্যায় গভীর মনোযোগে মজা করে খাচ্ছে সে। কোনো বায়না করছে না, কারণ ও গত 2 দিন খেতে পায়নি। কে দেবে তাকে খাবার? সুইজারল্যান্ডের ছোট্ট বাড়িটায় একা ছিল। আদ্রিতা আবরারের পাশে বসে আছে। লাল রঙের শাড়ি পরেছে। পৃথিবীতে কিছু মেয়ে মানুষ আছে যারা সুন্দর করে শাড়ি পরতে জানে, অন্যকে পরিয়ে দিতেও জানে, মেহেদি লাগাতে পারে, মেকআপও করতে পারে। আদ্রিতাও সেই দলে রয়েছে। একা একাই সব পারে সে। আগে যখন আতিয়া বেগম এর নতুন শাড়ি আনা হতো, সেটা প্রথমে আদ্রিতাই পরতো। তিথির নতুন মেকআপ প্রোডাক্ট দেখলে সেটা নিয়েই সাজতে শুরু করত। তার ফলে এখন একাই সবটা ম্যানেজ করতে পারে। আদ্রিতার পরনে শাড়ি দেখেও আবরার কিছু বলেনি, এমনকি একটুখানি সময় নিয়ে ভালো করে তাকায়ওনি। বরং ভীষণ ব্যস্ততার সাথে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়েছে। অন্য সময় তো ঠিকই লুচ্চার মতো তাকিয়ে থাকে। আদ্রিতা অবশ্য মনে মনে ভেঙচি করে বিড় করে বলছে, হাতির বাচ্চার রোমান্টিকতার জানে না। বউ প্রথমবার শাড়ি পরেছে, কোথায় একটু সময় নিয়ে দেখবে, প্রশংসা করবে, তা না গেলার ধান্দায় ব্যস্ত। ইচ্ছে তো করছে সব খাবার গলা দিয়ে ঢুকিয়ে দিয়ে একদম। আদ্রিতার বিড় করে বলা কথা বোধহয় শুনতে পেল আবরার, তাই ভ্রু বাঁকিয়ে জবাবে বলে, আমি দেখতে শুরু করলে তো আবার বলবে প্লিজ এইভাবে দেখিয়েন না। আপনার চোখ দুটো আমার কলিজা কাঁপিয়ে তোলে। মাথা নিচু করে ফেলে আদ্রিতা রেনিয়ে বলে, বলবো না? যখন তাকান মনে হয় ওই চোখ দিয়ে গিলে খাবেন আমায়। কি ভয়ানক আপনার দৃষ্টি আর মুখের ভাষা। আবরার খাবারের থালা এগিয়ে দেয় আদ্রিতার পানে এবং বলে, আমার ছোঁয়া আরও ভয়ঙ্কর। আমাকে সামলাতে বেশ হিমশিম খাবে তুমি। আদ্রিতা খাবারের থালা হাতে নেয়, মনে মনে বলে, সে কি আর আমি জানি না? ডার্ক রোমান্সের উপর তো পিএইচডি করে ফেলেছেন আপনি। চুমু খেলে তো মনে হয় 1 ঘন্টার মধ্যেও ছাড়বেন না। চুমুর তালে তালে গোটা আমিটাকেই আস্ত গিলে ফেলবেন আপনি। জানা আছে আমার কপাল খারাপ, তাই আমি আপনার পাল্লায় পড়েছি। অল্প দিনেই জীবন বিসর্জন দিতে হবে এখন আমার। হতভম্ব সিয়াম চুপচাপ বসে আছে ফ্লোরে। এই তো কিছু মুহূর্ত আগের ঘটনা। হুজুরকে এগিয়ে দিয়ে ফিরছিল হোটেলে, তখন একটা মেয়ের ওড়না বেঁধে যায় হাতে। প্রথমে তো ভেবেছিল জুতার বাড়ি কপালে নাচছে, কিন্তু সিয়ামকে অবাক করে দিয়ে মেয়েটা মিষ্টি স্বরে সরি বলে উঠে কয়েকবার, কিন্তু যত্ন সহকারে সিয়ামের ঘড়ি থেকে নিজের ওড়না ছাড়িয়ে নেয়। কমলার কোয়ার নেই ওষ্ঠ মিলে হাসি দিয়ে বলে, হ্যালো, আমি ইশারা, বাংলাদেশি। সিয়াম এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে মেয়েটার হাত ছোঁয়ার কথা ভুলেই গিয়েছিল। অগত্যা রমণী নিজের হাত গুটিয়ে নেয়, ঠোঁটের কোণের হাসি বিলীন করে চলে যায় অজানা গন্তব্যে। মুহূর্তেই ভিড়ের মাঝে হারিয়ে যায়। সিয়াম কত খুঁজল, কিন্তু আর পেলই না। আহাদ সিয়ামের ঘড়িটা খুলে নিয়েছে এবং সেটা ভালো করে পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যেই কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে, কোন মার্কেট থেকে নিয়েছিস ঘড়ি? আমিও কিনবো। আমার মাঝে তাড়ানোর মতো হাত নাড়ায়। সিয়াম মিথ্যে বলছে, ওর জয়েন্টে মিথ্যে লুকিয়ে আছে। ইভান বলে, না রে ভাই, ঘটনা সত্যি দেখছি না, কেমন হা হয়ে গেছে। প্রথমবার কোনো নারী আগ বাড়িয়ে কথা বলেছে, বেচারা হজম করতে পারছে না। সেই মুহূর্তে সিয়াম মৃদু হেসে উঠে বিড় করে বলে, ওহে আমার ইশারা, তুমি তো করে দিয়েছ আমায় দিশেহারা। মন দিল কিডনি নারী ভুঁড়ি সবই নিয়েছো কেড়ে। প্রেম নামক অসুখ আসছে আমার দিকে তেরে। আবরার তাসনিন নামের মতো মানুষটাও পারফেক্ট, তার কোথাও ভুল নেই। এই মুহূর্তে জনাব সাদা রঙের শার্ট পরে আছে, উপরে দুটো বোতাম খোলা, কোনোই অবধি হাতা গোটানো। এক হাতে কাটা চামচ এবং আরেক হাতে ছুরি ধরে খুবই যত্ন সহকারে মাছের টুকরো কাটছে।
এবং মুখে পড়ছে। গোলাপি অধর নেড়ে খাবার চিবোচ্ছে। যখনই খাবার গিলছে গলার উঁচু অংশ উপর নিচ হচ্ছে। ইস, শরীর জড়িয়ে উঠে আদ্রিতার তলপেটে নানান রঙের প্রজাপতিরা সুরসুরি দিচ্ছে। আজকে তাদের বাসর। এই সুন্দর লোকটি আদ্রিতাকে ছোবে নাকি ছোবে না, ভাবনার মাঝেই একটা কথা মাথায় আসে। এই মুহূর্তে লোকটা মুখ থেকে ভালোবাসার কথা জেনে নেবে কি? অবশ্যই এটাই সুযোগ। ইতিমধ্যেই আদ্রিতার খাওয়া শেষ। হাত ধুয়ে বসে আছে আবরারের পাশে। অ্যানি এসে দখল করেছে আদ্রিতার কোল। খেয়ে দিয়ে তবলা হয়ে গিয়েছে সে। এই মুহূর্তে জম্পেশ একটা ঘুম দেবে। আর মায়ের কোল ছাড়া কি ঘুম ভালো হয়? আদ্রিতা শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে, তারপর বলে, আমায় ভালোবাসেন? আবরারের খাওয়া শেষ। টিস্যু দ্বারা মুখ মুছছে এই মুহূর্তে। আদ্রিতার প্রশ্ন শুনে তার পানে তাকায় দুভ্রু আড়াআড়ি ভাবে কুচকে। আই হেট লাভ। আদ্রিতা কপাল কুচকায়। তাহলে আমায় বিয়ে কেন করলেন? একটু হাসলে বোধ হয় আবরার। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙুল দ্বারা চেপে ধরে আদ্রিতার অস্ত্র। পরপরই অস্ত্র হতে আঙুল সরিয়ে গলায় নামায়। নিজের মাথাখানা একটু এগিয়ে ফিস ফিস করে বলে, তোমাকে দেখলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় ছুঁয়ে দেওয়ার জন্য। কামড়ে খেয়ে নিতে ইচ্ছে করে তোমার ঠোঁট এবং বুকের উপরে থাকা তেল। জাস্ট ইন্টিমেট হওয়ার জন্য বিয়ে করেছে। ফুঁসে ওঠে আদ্রিতা। আবরারের হাতখানা ছাড়া মেরে সরিয়ে দেয়। এই মুহূর্তে ইচ্ছে করছে এই সুন্দর পুরুষটির সুন্দর চুলগুলো টেনে রুড়িয়ে ছিঁড়ে দিতে। টাক করতে পারলে হৃদয়ের জ্বালা মিটত। আপনি ভীষণ খারাপ আবরার তাসনিন। আই নো দ্যাট মেরি জান। অ্যান্ড এই খারাপ আবরার তাসনিনের বেড পার্টনার হয়েই তোমাকে সারা জীবন থাকতে হবে। বই গেছে আমার। চলো যাব বাংলাদেশে, আমি চলে যাব। আসিফা। বাকিটা শেষ করার আগেই আবরার আদ্রিতার গলা চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, পরপুরুষের নাম মুখে আনলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মাইন্ডেড। সঙ্গে সঙ্গে গলা ছেড়ে দেয়। ভয়ার্ত আদ্রিতা কাচুমাচু হয়ে বসে আছে। কলিজাখানা কাঁপছে তার। আঁখি পল্লবে ভিড় করেছে অশ্রুকণা। এই মুহূর্তে অতি প্রিয় আবরার তাসনিনকে ভীষণ ভয় করছে। আপনি ভয়ঙ্কর আবরার তাসনিন। আমার মরণ আপনার হাতে লেখা আছে। ইয়েস। অ্যান্ড আজকে ছটফট করবে তুমি। অ্যান্ড কেঁদে কেটে বলবে, মেরে ফেলুন আবরার। লজ্জায় কান গরম হয়ে যায় আদ্রিতার। দুহাতে ঘুমন্ত অ্যানিকে ধরে দাঁড়িয়ে পড়ে পা বাড়ায় চলে যাওয়ার উদ্দেশ্যে। তখনই আবরার বলে, আলিশান কক্ষে বড়ই চিন্তিত ভঙ্গিমায় পায়চারি করছে টনি। তার পাহারায় গোটা কয়েক কালো পোশাকধারী লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, যেন এই মুহূর্তে কেউ কক্ষ প্রবেশ করলে গুলি করে খলি উড়িয়ে দেবে। টনি হাত ঘড়িতে নজর বুলিয়ে সোফায় বসে থাকা রোগা পাতলা গরনের ছেলেটির পানে তাকায়। নাম তিতিন। এই হোটেলের ম্যানেজার পদে রয়েছে। তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে হায়ার করেছে টনি। ক্যামেরাগুলো ঠিকঠাক লাগাইছিলে? নিতিন চটপট মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে এবং অতি দ্রুত ল্যাপটপ ওপেন করতে করতে জবাব দেয়, জি বস, যখনই আবরার তাসিন রুম বুক করেছে সঙ্গে সঙ্গে আমি ক্যামেরা ফিট করে দিয়েছি। টনি কুটির হাসে। চাপদাড়িতে হাত বুলিয়ে বিড়বিড় করে কিছু আওড়ায়। পর মুহূর্তে দুপা এগিয়ে এসে নিতিনের পাশে আয়েশ করে বসে এবং বাহাবা দিয়ে বলে, গুড গুড, দেখাও শালা কিভাবে রোমান্স করছে। আর হ্যাঁ, এটা কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় দেখতে চাই আমি। নিউজ চ্যানেলের হেডলাইন হবে, ওটা বিশ্বের নাম্বার 1 ফ্যাশন হাউসের মালিক আবরান তাসনিনের রোমান্টিক মুহূর্তের ফুটেজ ভাইরাল। আর বউকে দেখে যেন সকল যুবকের লালা জ্বরে, এক রাতে সঙ্গিনী করার জন্য মরিয়া হয়ে ওঠে। দেখবো আমি তারপর শালা কি করে। নিতিন মৃদু হাসে। প্লে করে আবরার তাসনিনের ফুল সাজানো কক্ষের ফুটেজ। মোটমাট 4খানা ক্যামেরা ফিট করে রেখে এসেছে সে। গোটা কক্ষসহ ওয়াশরুম এবং সুইমিং পুল স্পষ্ট দেখা যাবে। টনি বড়ই আগ্রহ নিয়ে তাকায় ল্যাপটপের স্ক্রিনে। মুহূর্তেই মেজাজ চটে যায়। ঠোঁটের কোনায় হাসি ফুরুত হয়ে উড়ে যায়। দেখা যাচ্ছে ফুল সাজানো খাটে শুয়ে আছে 4 যুবক। প্রথমে শুয়েছে সিয়াম, তার উপরে হাত পা তুলে হা করে ঘুমিয়ে আছে আমান। আমানের দিকে পেছন ফিরে ইভানকে জড়িয়ে ঘুমিয়ে আছে আহাদ। একজনের গায়েও শার্ট নেই। টোয়াল শক্ত হয়ে ওঠে টনির। মুহূর্তে ল্যাপটপখানা আঁচড়ে ভেঙে ফেলে। তবুও যেন রাগখানা কমল না। টি টেবিলে অবস্থিত চায়ের কাপও ফেলে দেয় ফ্লোরে। গাডরা নির্বাক ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকলেও ভয়ে ততস্থ হয়ে ওঠে তিতিন। কাঁচামাচু হয়ে বসে পড়ে খাটে। বারংবার শুকনো ঢোক গিলে উপরওয়ালাকে স্মরণ করতে থাকে। টনি চিৎকার করে বলে ওঠে, বারংবার আবরার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে।
আমি পেরে উঠছি না তার সাথে। কেন কেন? সিঙ্গাপুরের সমুদ্র রয়েছে এটা আদ্রিতার ধারণার বাইরে। এখানেও প্রাকৃতিক হাওয়ার শরীর জুড়ায়, সমুদ্রের ঢেউ কানে বাজে আর ভেজা বালুতে খালি পায়ে হাঁটা যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আবরার বলে ওঠে, চলো সমুদ্রের ঢেউ শুনে আসে। এবং আদ্রিতার জবাবের আশা না করে চেপে ধরে নরম হাত। বড় বড় পা ফেলে হোটেলের বাইরে চলে আসে। পার্কিং এরিয়ায় বিভিন্ন মডেলের অহরহ গাড়ি রয়েছে। সেখান থেকে কালো রঙের ল্যাম্বরগিনিতে বসে পড়ে আবরার এবং অপর পাশে আদ্রিতাকে বসিয়ে দেয়। আদ্রিতা খুশি হয়। নতুন শহর, তার উপর গভীর রাত, নিস্তব্ধ পরিবেশ। কেমন হবে সিঙ্গাপুরের রাতের রূপ দেখার জন্য মনটা নেচে ওঠে তার। কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় আবরার তাসনিনের পানে। খুশিতে গদগদ হয়ে বলে, আপনি ভীষণ ভালো আবরার তাসনিন। কিভাবে বুঝে ফেললেন আমি রাতের শহর দেখতে ভালোবাসি? দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে মেইন রোডে চলে আসে আবরার। ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় আদ্রিতার পানে এবং গম্ভীর স্বরে জবাব দেয়, তোমাকে দেখাতে নয়, আমি তোমাকে দেখবো বলে নিচ্ছি। আদ্রিতা ভেঙচি কাটে পিড়পিড় করে বলে, হাতির বাচ্চা গন্ডার, ভালোবাসিস বললে যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আদ্রিতা সব বোঝে, ভালোবেসে নিয়ে যাওয়া হচ্ছে। জানা আছে আমার। তুই জামাইয়ের ঘরের জামাই স্বীকার না করলে আমার ভাঙা ঘর ভেঙেই যাবে মনে হয়। আবরার শুনতে পেল কি আদ্রিতার কথা, পুনরায় গম্ভীর স্বরে বলে, শোনো মেয়ে, তোমায় ভালোবাসি না আমি, আর কখনো বাসবো না। আদ্রিতা যেন মজা পেল, খিলখিল করে হেসে ওঠে, হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো। একবার গাড়ির জানালায় বাড়ি খাচ্ছে তো আরেকবার আবরারের উপরে পড়ছে। বিরক্ত আবরার আড়াআড়িভাবে ভ্রু কুঁচকায়। আদ্রিতা হাসি একটু নিয়ন্ত্রণে এনে বলে, সেবার রোজার ঈদে ফ্রিজে রাখা সেমাই খেয়ে ফেলেছিলাম আমি। তো বড় মা আমাকে ডেকেছে কোনো একটা কাজ করানোর জন্য, কিন্তু আমি তার ডাক শুনেই বলে ফেললাম। বিশ্বাস করো বড় মা, আমি সেমাই খাইনি। আবরার দাঁতে দাঁত চেপে বলে, ড্রেস ছাড়া তোমায় কেমন দেখায় সেটা দেখার জন্য পারফেক্ট একটা প্লেস চাই। রুমে অ্যানি আছে না? ব্যাস, আদ্রিতার হাসি গায়েব। সেই সাথে কথাও ফুরুত ফরে উড়িয়ে গেছে। বড় বড় নয়নে তাকায় আবরারের পানে। আবরারকে বকা দিতে দিতেই রাস্তা ফুরিয়ে যায়। গাড়ি থামিয়ে আবরার নেমে পড়ে। বড় বড় পা ফেলে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ায়। সাদা রঙের শার্ট পরেছে, বড় বড় চুলগুলো কিছুটা এলোমেলো। হাতে ঘড়ি নেই, পায়ে কালো রঙের জুতো। বাতাসের তালে লোকটার শার্ট ফুলে উঠেছে। আদ্রিতাও নেমে পড়ে। এমন পরিবেশ দেখে বেমালুম ভুলেই গিয়েছে কিছুক্ষণ আগে আবরার তাসনিন ছিমার্খা কথা বলেছে এবং তাকে লজ্জা দিয়েছে। সেও আবরারের পাশে গিয়ে দাঁড়ায়, দু হাত মেলে চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস টানে। কি ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভালোই লাগছে বলুন। আবরার তাকায় আদ্রিতার পানে। পাতলা সিল্কের শাড়ি পরেছে, ছোট্ট হাতার ব্লাউজ, দু হাত ভর্তি কাজের চুড়ি, ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক আর চোখে কাজল। বুকের ভেতরটা কেমন করে ওঠে আবরারের। গলা শুকিয়ে যাচ্ছে বোধহয়। এই মুহূর্তে একটুখানি অক্সিজেন প্রয়োজন, না হলে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা পড়বে। তাই চটজলদি আদ্রিতার কোমর জড়িয়ে ধরে, দু হাতে শক্ত করে ধরে শূন্যে তোলে এবং মুহূর্তেই উষ্ণদয় আঁকড়ে ধরে। গভীর চুম্বনে লিপ্ত হয়। আদ্রিতা বুঝে উঠতে পারে না তার সাথে ঠিক কী হলো। যখন বুঝতে পারে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। আবরার বিরক্ত হয়। চুমু খাওয়ার মাঝে বল মাছের মতো লাফালাফি করলে শান্তিতে চুমু খাওয়া যায়? মেজাজ চটে যায়। মুহূর্তেই ছেড়ে দেয় আদ্রিতার অস্ত্র এবং দু হাত আলগা করে। ঠাস করে পড়ে যায় বালুর উপরে। কোমরে ব্যথা পায় না, তবুও কালো কালো মুখ করে তাকায় আবরারের মুখপানে, বলে, রাক্ষসের মতো কেন করেন? খেয়ে ফেলতে চান আমায়? আবরার হাঁটুতে ভর দিয়ে বসে, বা হাতে প্যান্টের বেল্ট খুলতে খুলতে জবাব দেয়, ইয়েস। শুনতে পায় না আদ্রিতা। সে তো বড় বড় নয়নে দেখছে আবরারের বেল্ট খোলার দৃশ্য। কেন খুলছে? মারবে নাকি তাকে? কি করছে সে? রাক্ষস বলতো তাই? শুকনো ঢোক গিলে আদ্রিতা ঠিকঠাক করে বসতে নেয়, তখনই আবরার তার হাত দুটো ধরে ফেলে এবং খুবই যত্ন সহকারে দুহাত বাঁধতে শুরু করে বেল্ট দ্বারা। কি করছেন? বাঁচছেন কেন? অসহায় স্বরে শোধায়। আবরার ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, খেতে বললে না? ডিস্টার্ব করবে জানা আছে আমার, তাই। হাত বাঁধা হয়ে গেলে শাড়ির আঁচল টেনে ধরতে আটকে ওঠে আদ্রিতা। আশেপাশে নজর বুলিয়ে বলে, আরে আরে, এখানে কেউ দেখে ফেলবে প্লিজ। থোড়াই কেয়ার করলো আবরার। নিজ উদ্দিকে খুলে ফেলে আঁচলখানা। গোল হয়ে বসে গালে হাত দিয়ে দেখতে থাকে কাচুমাচু হয়ে থাকা আদ্রিতাকে। হাসি পেল বোধ হয় তার। ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসার চেষ্টা করে বলে, You're looking so hot and sexy. I love it.
কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হামলে পড়ে আদ্রিতার উপরে। দুহাতের অবাধ্য বিচরণ এবং পুরো ওষ্ঠের বেসামাল ঘর্ষণে কলিজা কাঁপতে থাকে আদ্রিতার। আবরারের সঙ্গে তাল মেলাতে বা তাকে সহ্য করতে বেশ হিমশিম খাচ্ছে। ভালোও লাগছে, আবার মনে হচ্ছে এই বুঝি জানটা বেরিয়ে যাবে। বালির সঙ্গে মিশে গিয়েছে আদ্রিতা। সমুদ্রের বড় বড় ঢেউ, এর গর্জন, বাতাসে শাসা আওয়াজ এবং আদ্রিতার মৃদুস্বরে চিৎকারের আওয়াজ আবরারকে ক্ষণে ক্ষণে পাগল করে তুলছে। বড়ই বেপরোয়া সে, নিজের খায়েশ মেটাতে ব্যস্ত। দীর্ঘক্ষণ মানিয়ে নেয়ার চেষ্টা চালায় আদ্রিতা, তবে ধীরে ধীরে আবরারের বেপরোয়া ভঙ্গিমায় বাড়তে থাকে। ফুপিয়ে কেঁদে ওঠে করুণ সুরে বলে, প্লিজ ছাড়ো না ভাই, আমি মরে যাব। আবরার তাকায় আদ্রিতার মুখপানে, আদরে ভঙ্গিমায় দুগালে হাত রাখে, কপালে চুমু খেয়ে বলে, আরেকটু সহ্য করো পাখি, আমি মরে যাচ্ছি, প্লিজ। বড়ই অসহায় শোনালো আবরারের কণ্ঠস্বর। মায়া হয় আদ্রিতার। সে একটু কষ্ট সহ্য করলে যদি আবরারের ভালো লাগে তাহলে সে সহ্য করবে। চোখ বন্ধ করে নেয় আদ্রিতা। বাঁধা হাত দুটো দ্বারা আবরারের বড় বড় চুলগুলো মুঠো করে ধরে। শুনতে পায় প্রাণপ্রিয় পুরুষের আদরে কিছু বাক্য। আমার পাখি, আমার জান, তুমি আমার আসক্তি, তোমাকে ছাড়া 2 সেকেন্ডও থাকতে পারবো না আমি, ভীষণ ভালো। বলতে বলতে থেমে যায়, কানের কাছে ঠোঁট নিয়ে ফিস ফিস করে বলে, ভালোবাসি না, কখনোই বাসবো না। আবরারের কাঁধে মাথা রেখে শুয়ে আছে আদ্রিতা, আর আবরার ড্রাইভ করছে। রাতে শহর বড়ই সুন্দর, কোনো গাড়ি নেই, মানুষ নেই, আলো নেই, নিস্তব্ধতা বিরাজ করছে। আদ্রিতা বড়ই ক্লান্ত এবং অসুস্থ। মাথা ব্যথা করছে প্রচণ্ড, সেই সাথে পেট ব্যথা। মাথা ব্যথার রিজন আছে, একটুখানি চিন্তা করলেই এমনটা হয় তার সাথে। আর এই মুহূর্তে প্রচণ্ড চিন্তায় রয়েছে, এরপর কি হবে, ওদের ভবিষ্যৎ কি। আবরার তাসনিনের সঙ্গে সারা জীবন থাকতে পারবে সে? রাখবে তাকে, নাকি নেশা কেটে গেলে ছুঁড়ে ফেলে দেবে? মনের মধ্যে প্রশ্নখানা উকি দিতেই কলিজা কেঁপে ওঠে আদ্রিতার। আঁকি পল্লবে অশ্রুকণারা ভিড় জমাতে চায়, তবে আদ্রিতা বড় কৌশলে অশ্রুকণাগুলোকে লুকিয়ে ফেলে। মাথা তুলে তাকায় আবরারের মুখপানে। ডান গালে আঁচড় লেগেছে, ফর্সা গালে আঁচড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। এই আঁচড় আদ্রিতার থেকেই প্রাপ্ত। ঘনিষ্ঠ মুহূর্তেই কোনোভাবে লেগে গেছে। নিজের নখের পানে নজর বোলায় আদ্রিতা। ধবধবে সাদা রঙের বিশাল বড় সাইজের নখ, এগুলো কি কেটে ফেলা উচিত? একদম না। আবরারও তাকে ভীষণ ব্যথা দিয়েছে, এইটুকু ব্যথা তার প্রাপ্য। এরপর কি হবে, আমরা কি করব? আবরারের মুখপানে তাকিয়ে প্রশ্ন করে আদ্রিতা। জবাবের আশায় একটুখানি কাছাকাছি ঘেঁষে বসে। সেকেন্ড পেরিয়ে মিনিট পেরোয়, কিন্তু জবাব আসে না, যেন আবরার শুনতেই পেল না। আদ্রিতা পুনরায় বলে, আমি ভাবছিলাম এবার আমরা বাংলাদেশে ফিরে যাই, সেখানে ছোট্ট একটা বাড়ি বানাবো। আমি, আপনি, মা, অ্যানি, সিয়াম ভাই, আমান ভাই, আহাদ ভাই আর ইভান ভাই মিলে থাকবো সেখানে। আমাদের বড় সড়ো একটা সংসার হবে, ভাইয়াদের বিয়ে করাবো, আমার যা হবে সব যারা মিলে কাজ করব, হ্যাপি ফ্যামিলি হবে। বলুন না আবরার? খুশিতে গদগদ হয়ে বলে আদ্রিতা। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সেই উজ্জ্বলতা আবরারের নজরে পড়ে না, কেননা পাশ ফিরে আদ্রিতার পানে তাকানোর সময় বোধ হয় তার নেই। তবে থেমে নেই আদ্রিতা। মাকে কিভাবে বলবে তার সম্পর্কের কথা? সিয়াম ভাইকে কেমন মেয়ে বিয়ে করাবে? আবল তাবল অনেক কথাই বলে চলেছে। আদ্রিতার বকবকের মাঝেই শুনতে পায় আবরার তাসনিন এর গম্ভীর কণ্ঠস্বর, হি উইল গো টু বাংলাদেশ টুমরো। আদ্রিতা কপাল কুঁচকে তাকায় আবরারের মুখপানে। পর মুহূর্তেই খুশি হয়ে বলে, সত্যি আপনি আমাকে এত ভালোবাসেন? আবরার বিরক্ত হয়, চোখ মুখ কুঁচকে বলে, শাট আপ আদ্রিতা, তুমি একা যাচ্ছ। কিন্তু কেন? আমি একা যাব না, গেলে দুজন একসাথে যাব, না গেলে যাবই না, এখানেই থাকবো ব্যাস। নাছর বান্দা স্বরে জবাব দেয় আদ্রিতা। আবরার আর কিছু বলে না। তারই মধ্যে হোটেলে পৌঁছে যায়। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করিয়ে গাড়ি থেকে নামে। তারপর আদ্রিতাকে নামায় এবং কুলে তুলে নেয়। চমকায় আদ্রিতা। আবরারের গলা জড়িয়ে ধরে চাপা স্বরে বলে, কি করছেন, সবাই দেখে ফেলবে। হু কেয়ার্স? আদ্রিতা ভেঙচি কাটে বিড়বিড় করে বলে, তা করবেন কেন? লজ্জা শরমের বেলায় আপনার কোনো কেয়ারই নেই, হাতি কোথাকার। আই উইশ আল্লাহ ওনাকে একটু লজ্জা শরম দিত আর আমি বেঁচে যেতাম। আবরার আদ্রিতার নাকে চুমু খায় এবং বলে, আল্লাহ লজ্জা শরম আমাকে দেবেও না, তুমিও বাঁচবে না। রোমে এসে আদ্রিতাকে নামিয়ে দেয় আবরার। বালুতে সারা শরীর মাখামাখি, মনে হচ্ছে বালুর মধ্যে গোসল সেরে এসেছে। অ্যানি ঘুমোয়নি। আদ্রিতার আওয়াজ পেয়ে মিউ মিউ আওয়াজ তুলে দৌড়ে চলে আসে। তবে আদ্রিতা কোলে নেওয়ার আগেই আবরার কোলে নেয়।
বুকের সাথে মিশিয়ে কয়েক পল তাকিয়ে থাকে। আশ্চর্য বনে যায় আদ্রিতা। অ্যানি কুটুর কুটুর নয়নে তাকিয়ে আছে আবরারের মুখপানে। মনে মনে যেন বলছে, আরে আব্বু, তুমি কোলে নিয়েছো আমায়, আমি যে কত খুশি। আবরার অ্যানিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলে, কুইকলি শাওয়ার নাও, আইল বি দেয়ার ইন 5 মিনিটস। বাইরে থেকে দরজা লক করে দিয়ে চলে যায়। সিয়ামদের কক্ষের সামনে দুবার টোকা দেয়, সঙ্গে সঙ্গে দরজা খুঁজে সিয়াম। বড়ই শোচনীয় অবস্থা তার, পরনে শুধু শর্ট প্যান্ট। হামি তুলছিল, কিন্তু আবরারের কোলে অ্যানিকে দেখে হামি আটকে যায়। ছো মেরে নিয়ে নেয় বিড়ালখানা, বুকের সাথে জাপটে ধরে বলে, আমার বোনও শোনাবো না, তোকে একটা চুমু খাই। আমার পেছন থেকে সিয়ামের মাথায় গাঁটটা মেরে বলে, ও তোর বোন হইল কেমনে? যেমন আদ্রিতা আমাদের মা হলো। চুপসে যায় আমানের মুখখানা। দুঃখের মুহূর্ত স্মরণ হয়। আবরার বড় বড় পা ফেলে টি টেবিলের উপর থাকা ল্যাপটপ হাতে তুলে নেয়, বলে, তোর এভাবেই ঘুমোচ্ছিলে? আহাত বলে, তো কিভাবে ঘুমাবো ভাই, নাইটি পরে? আবরার ঠোঁট বাঁকায়, দু আঙুল ল্যাপটপের কিবোর্ডে চালাতে চালাতে বলে, টনি ক্যামেরা ফিট করেছিল, তোদের ঘুমানোর স্টাইল দেখে নিয়েছে। চোখ দুটো বড় বড় হয়ে যায় ওদের। আবরারের পাশে চলে আসে, ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি ফেলতেই হেসে ওঠে সবাই। ইভান বলে, সারা তুই রিবেস নিতে ওয়াশরুমে ক্যামেরা ফিট করেছিস? আবরার জবাব দেয় না। ল্যাপটপ ওদের হাতে দিয়ে একটু দূরে সরে আসে, পকেট থেকে ফোন বের করে কল লাগায় টনির নাম্বারে। টনি ধূমপান করছিল আপন মনে। হঠাৎ ফোন বেজে ওঠায় কিছুটা চিন্তিত হয়। পার্সোনাল ফোন নাম্বার বউ এবং ভাই ছাড়া কেউ জানে না, আর তারা এত রাতে কল করবে না। তাহলে কে কল করলো? ফোনখানা হাতে নিয়ে স্ক্রিনে তাকায় আননোন নাম্বার। কৌতূহল বশত রিসিভ করে। কানে ঠেকাতেই ভেসে আসে পরিচিত কণ্ঠস্বর। মিস্টার টনি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছে, দেখুন। বলেই কল কাটে। চিন্তিত টনি অতি দ্রুত নেট কানেক্ট করে হোয়াটসঅ্যাপে ঢোকে। দেখতে পায় কিছুক্ষণ আগে ওয়াশরুমে কি কি করছিল সবই স্পষ্ট দেখা যাচ্ছে। ওই তো কোমরে বসে গান গাচ্ছিল। গোসলের সময় আয়নার সামনে দাঁড়িয়ে ঘাম ছুটে যায় টনির। দ্বিতীয় ভিডিওটা প্লে করে, সেখানে তার বউয়ের গোসলের দৃশ্য দেখা যাচ্ছে। হাত ফসকে ফোন পড়ে যায়, উত্তেজনায় হাত কাঁপছে। শুকনো ঢোক গিলে ফোনখানা তুলে নেয়, ভিডিও অফ করে কল লাগায় আবরার তাসনিনকে। এবার রিসিভ করে সিয়াম এবং বলে, ওরে শালার বুধ সুমন্দি, এসব তো কিছুই না, তোর টুনটুনির সাইজ জেনে গেছি, পেছনে লাগলে ভাইরাল করে দিব। ব্রেকিং নিউজ কি দিব আপাতত ভাবছি, ঘুমা শালা, নাহলে কলিকাতার হারবাল খেয়ে টুনটুনি বড় কর। কল কেটে দেয় সিয়াম এবং পরপরই ফোন বন্ধ করে ফেলে। এখন সাদা কল করতে করতে মরুক। আবরার বাঁকা হাসে সিয়ামের কোল থেকে অ্যানিকে নিয়ে। গুড নাইট। গুড নাইট। হা, এখন যা, বউয়ের সাথে কি কি করবি জানা আছে আমাদের, শালা আসছে গুড নাইট বলতে। বলে বেরিয়ে যায় সিয়াম মুখ বাঁকায়। গোসল সেরে আবরারের সাদা রঙের শার্ট পরেছে আদ্রিতা। এই মুহূর্তে পরার মতো আর কিছুই নেই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। শার্টটা হাঁটুর একটু উপর পর্যন্ত হয়েছে, বুকের কাছে দুটো বোতাম খুলে দিয়েছে এবং হাতা গুটিয়ে নিয়েছে। দেখতে বেশ হট হট লাগছে। ভাবতেই মুচকি হাসে আদ্রিতা, দুই হাতে মুখ ঢেকে ফেলে। তখনই উপস্থিত হয় আবরার। আদ্রিতার এই রূপ দেখে শুকনো ঢোক গিলে অ্যানিকে কোল থেকে নামিয়ে বলে, আর একবার তোমার মাঝে ডুবে যেতে দিবে? গড প্রমিস, আজকের মতো এটাই লাস্ট। আর একবার কাঁদাই তোমায় প্লিজ। আবরার তাসনিন বরাবরই গম্ভীর এবং রকচটা মানুষ, যার গম্ভীরতায় সকলেই তাকে ভয় পায়। তাকে কখনোই দুর্বল হতে দেখা যায়নি, বা কখনোই নিজের গম্ভীরতা দমিয়ে স্বাভাবিক ভঙ্গিমায় হয়তো কেউ দেখেনি। সবার ধারণা আবরার তাসনিন এর কোনো দুর্বলতা নেই। সে সবার থেকে আলাদা, রক্তে মাংসে গড়া মানুষ, তবে হৃদয়হীন। ভালোবাসা কিংবা দুর্বলতার কোনো স্থান নেই তার মনে। সেই আবরার তাসনিন এর দুর্বল রূপ দেখেছে আদ্রিতা। কণ্ঠস্বর কাঁপতে দেখেছে, আঁখি পল্লবে অশ্রুকণা জমতে দেখেছে। তুমি ছাড়া আমার কেউ নেই, প্লিজ কখনো ছেড়ে যেও না, আমি মরে যাব। গভীর মলিন এবং মুহূর্তেই আদ্রিতার কপালে উষ্ণ ছুঁয়ে অসহায় ভঙ্গিমায় বহুবার আউড়িয়েছে বাক্যগুলো। ছোট ছোট বিলাই চোখ দুটোতে জমেছিল অশ্রুকণা। কণ্ঠস্বর কেঁপে উঠেছিল কয়েকবার। ব্যথায় ছটফট করতে থাকা আদ্রিতা স্থির তাকিয়েছিল মায়াভরা ও মুখটার পানে। অনুভব করে দুটো অসহায় এবং ভালোবাসা লোভী মানুষকে আল্লাহ মিলিয়ে দিয়েছে। দুজনেই ছোট থেকে গভীর সংগ্রাম করেছে। আপনের খুঁজতে খুঁজতে বড় হয়েছে। মুহূর্তেই আদ্রিতা প্রতিজ্ঞা করে ফেলে এই মানুষটিকে সে কোনোদিনও ছেড়ে যাবে না,
কোনোদিনও তাকে কষ্ট দেবে না, কখনোই তার অবাধ্য হবে না। যখন যেটা বলবে তখন সেটাই শুনবে। রেগে গিয়ে যদি মেরে ফেলে মরবে, তবুও পিছু ছাড়বে না। আদ্রিতার চোখের কর্নিশ বেয়ে দুফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ে। আবরারের ঘর্মাত্মক মুখশ্রীর পানে তাকায়, পরপর গোটা শরীরে নজর বোলায়। লজ্জায় কান গরম হয়ে ওঠে মুহূর্তেই, চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয়। ইস, এই লোকটার এই রূপ আদ্রিতা ছাড়া অন্য কেউ দেখেনি। অন্তরঙ্গ মুহূর্তেই সেই কণ্ঠস্বর, সেই আকুল আবেদন, উইদাউট ড্রেস আপ, সব মিলিয়ে ভয়ঙ্কর দেখায় আবরারকে। সেই ভয়ঙ্কর রূপের সঙ্গে শুধু এবং শুধুমাত্র আদ্রিতা পরিচিত, আর কেউ নয়। ভাবতে ভাবতে আবরার এর প্রশস্ত পিঠে হাত রাখে, একটুখানি মাথা তুলে আবরারের কানের কাছে ঠোঁট নিয়ে ফিস করে বলে, শুনুন আবরার তাসনিম, আমি আপনাকে কোনোদিনও ছেড়ে যাব না, এই যে ছুঁয়ে কথা দিলাম। ড্রিম লাইটের নীল আলোতে স্পষ্ট দেখা যায় আবরারের মুখখানা, ঘন দাড়িতে মাঝখানে থাকা গোলাপি অধরে হাসি, ধবধবে সাদা দাঁতগুলো দৃশ্যমান। আদ্রিতার আঁখি পল্লব বড় বড় হয়ে যায়, দুই ঠোঁট ফাঁক হয়। অবাক নয়নে দেখতে থাকে আবরার তাসনিম এর হাসি মাখা মুখখানা। মনে মনে কয়েকবার মাস আল্লাহ আওড়ায় এবং মুখে বলে, ও মাই আল্লাহ, হাতি মশাই আপনি হাসতেও পারেন? আমাকে কেউ চিমটি কাটরে, বিশ্বাস হচ্ছে না যে আমার। মুহূর্তেই আদ্রিতার গলায় মুখ ডুবায় আবরার, শক্ত করে কামড় বসায়। ব্যথায় চোখ মুখ খিচে নেয় আদ্রিতা, মৃদুস্বরে আহ বলে ওঠে। আবরার ছেড়ে দেয়, মুখপানে তাকিয়ে শোধায়, আরও কাটতে হবে চিমটি? আদ্রিতা অনবরত মাথা নাড়িয়ে না বোঝায়। আবরার বাঁকা হেসে হাত দিয়ে কম্বল খুঁজে গায়ে জড়িয়ে পাশে শুয়ে পড়ে। আদ্রিতা পুনরায় কামড়ে দেওয়ার স্থানে হাত বুলিয়ে উফ শব্দটা বলে ওঠে। আবরার ঠোঁট বাঁকিয়ে বলে, অস্ট্রেলিয়া আওয়াজ দিবে না, এনার্জি শেষ। হুয়া जो तू भी मेरा मेरा तेरा जो इकरार हुआ तो क्यों ना मैं भी कह दूं हुआ मुझे भी प्यार हुआ तेरा होने लगा हूँ खोने लगा हूँ जब से मिला हूँ तेरा होने लगा हूँ खोने लगा हूँ जब से मिला हूँ shining in the shade and sun like a pearl upon the ocean come on feel me oh heal me shining in the shade and sun like a pearl upon the ocean come on feel me oh heal me আদ্রিতা কম্বল দিয়ে মুখ ঢেকে নেয়। এবার ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন যাই হয়ে যাক আর মুখ তুলবে না, কিছুতেই না, কোনো মতেই না। বজ্জাত লোকের মুখখানা অশ্লীলতায় ভরপুর, মুখ খুললে শুধু ভুলভাল শব্দ বের হয়, কথাই বলবে না আর। দীর্ঘ 4 ঘন্টা ফেসবুক ঘেটে ইশারা তাসমিন নামক আইডিখানা খুঁজে পেয়েছে সিয়াম। এই মুহূর্তে সে ওয়াশরুমে বসে আছে ঘাপটি মেরে, বন্ধুদের বোকা বানিয়ে পটি করার কথা বলে এখানে এসেছে। এত লুকোচুরির একখানা কারণ রয়েছে। বহু পূর্বে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছে, পড়লে নারীর প্রেমে বিয়ে করে নিও গোপনে। কখনোই বলবে না বন্ধুদের, কারণ বন্ধুদের বললে পরে তারাই নেবে পড়িয়ে। যদিও এই সময়ে কবি মেলাতে পারেনি ছন্দখানা, তবে ইশারার সাথে বিয়েটা কোনো মতে হয়ে গেলে অবশ্যই ছন্দখানা মিলিয়ে দেবে কবি শ্যামেন্দ্রনাথ সরকার। ভাবতে ভাবতেই নিজের ফেসবুক প্রোফাইলখানা পাল্টে ফেলে সিয়াম। কেননা প্রোফাইলে সানি লিওন এবং তার একটা ফটো দেওয়া ছিল। কয়েকদিন আগেই আমান এটা এডিট করে দিয়েছে। সানিকে বড়ই পছন্দ কিনা সিয়ামের, তাই আগে প্রোফাইল থেকে সানির ফটো সরায়, তারপর গ্যালারি ঘেটে নিজের সব থেকে সুন্দর একটা পিকচার বেছে সেটা প্রোফাইল দেয়। এইবার ঠিক আছে, সঙ্গে সঙ্গে ইশারাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ছোট্ট একখানা টেক্সট দিতেও ভোলে না। হ্যালো ইশারা, আমি সিয়াম, ওই যে ধাক্কা খেয়েছিলাম তোমার সাথে। ইতিমধ্যেই আমান ওয়াশরুমের দরজায় ধাক্কা শুরু করে দিয়েছে। বিরক্ত সিয়াম বিড়বিড় করতে করতে টেক্সটখানা সেন্ড করে দরজা খুলে দেয়। রাগী ভঙ্গিমায় আমানের পানে তাকিয়ে বলে, শালা ডিস্টার্ব করছিস কেন? আরে বাল, তোর ফোন লাগবে, টনিকে কল করব। কেন, তাকে কি প্রয়োজন? কলিকাতা হার্বাল গিফট করব তাকে, দে শালা ফোন। সিয়াম নিজের ফোনখানা আমানের হাতে দিয়ে আবার দরজা বন্ধ করে দেয়। এবার সত্যি টয়লেট চেপেছে। আমান, আহাদ, ইভান 3 জন গোল হয়ে বসে পড়ে। টনির নাম্বার শুধু সিয়ামের ফোনেই রয়েছে।
টুনটুনি ছোট লিখে সেভ করে রেখেছে। সে নাম্বার বের করতে যেতেই কল বেজে ওঠে। স্ক্রিনে ইশারাত তাসমিন নামটা লেখা। মেসেঞ্জারে কল করেছে। আমার সঙ্গে সঙ্গে রিসিভ করে। উপাস থেকে ভেসে আসে সুন্দর মিষ্টি কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম। ওই যে ওড়না আটকে ছিল ঘড়িতে, আপনি ওই সিয়াম বলছেন? ইভান সালামের জবাব দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। সিয়াম হাঁকতে গেছে। 4-5 হলো, হাগু হচ্ছে না। কোষ্ঠকাঠিন্যতে ভুগছে। তারপরও আবার টুটুনিতে সমস্যা দেখা দিয়েছে। দিনকে দিন সাইজ কমেছে। সব মিলিয়ে বেচারা বড়ই দুঃখে রয়েছে। আপনি অনুগ্রহ করে কিছুক্ষণ পরে কল করুন। বলেই কল কাটে এবং তিনজন উচ্চস্বরে হেসে ওঠে। সিয়াম রিংটনের শব্দ পেয়েই ওয়াশরুম থেকে বের হয়। ইভানের কথা শুনে চোখ দুটো ছলছল করে ওঠে। আহারে শখের নারী আর আহারে বন্ধু বান্ধব, তারা কি করে পারলো অসহায় সিয়ামের জীবনখানা ছাড়খাড় করে দিতে। গিয়েছিলাম হাঁটতে, বন্ধুরা বলে দিয়েছে তাকে আমি ভালোবেসেছি যাকে। এখন আমার কি হবে? মুখ দেখাবো কি করে? ইশারা তুমি ভুল বুঝো না। ফোন রেখে আমি আর কখনোই হাগু করতে যাব না। আবরার কক্ষে নেই, বেরিয়ে গিয়েছে বহুক্ষণ হলো। বেচারা অ্যানি পেছন পেছন গিয়েছে, যদিও আদ্রিতা নিশ্চিত আবরার অ্যানিকে সঙ্গে নিয়েই ফিরবে। একা কক্ষে বোরিং লাগছে আদ্রিতার, কিন্তু আবরার যাওয়ার আগে দুবার বলেছে এখান থেকে বের হবে না। স্বামী ভক্ত আদ্রিতা স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য এত সময় একা কক্ষে বসেছিল, তবে এখন আর থাকতে পারছে না। তাই ওনা মাথায় দিয়ে বেরিয়ে পড়ে কক্ষ থেকে। নিজেদের কক্ষ পেরোতেই সামনে পড়ে অতি পরিচিত একখানা মুখ। আদ্রিতা, তুমি এখানে?